আশা করি আপনারা ভালো আছেন। বেশ কিছুদিন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি না। ব্যক্তিগত কারণে একটু ব্যস্ততা সময় পার করেছি। যে কারণে রেগুলারলি ভিডিও দেওয়া হয় নাই। তবে আজকে একটু সময় পেয়েছি। ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেই। আজকের বাজার বিশ্লেষণ যদি আমি করি, তাহলে বাজারের সর্বপ্রথম আসে ইনডেক্স নিয়ে। ইনডেক্সে আজকে পজিটিভ ছিল হচ্ছে 18 পয়েন্ট এবং ভলিউম হয়েছে 439 কোটি টাকা। যা গত কয়েকদিনের ভলিউমের চাইতে বেশ কম। লাস্ট ২-৩ দিন আগে ভলিউম হয়েছিল ৬০০ কোটি টাকার ঘরে ২ দিন। তারপরে ৫০০, তারপরে ৪০০। তার মানে ভলিউম আস্তে, আস্তে ডিক্রিজ করতেছে। এটা ভালো লক্ষণ না। চলেন আমরা একটু ইনডেক্সের চার্টে যাই। চার্টে গেলে হয়তোবা আমরা ভালো বুঝতে পারবো। দেখেন, ইনডেক্স এইখান থেকে ঘুরছে, মানে হচ্ছে ৪৬২১ থেকে ঘুরে মোটামুটি এইটার হাই হচ্ছে ৫,০৭৩ বা ৭৪ এই লেভেল পর্যন্ত গিয়েছে একটা মুভে। তো এখন ইনডেক্স একটু নিচের দিকে আসলেও আসতে পারে এবং যেইটা আমি হয়তোবা সন্দেহ করতেছি সেইটা হইলেও হইতে পারে। কারণ হচ্ছে ইনডেক্সের এই জায়গাটাতে ভলিউম ২ দিন কিন্তু বেশ ভালো হয়েছে। বাট এখন ইনডেক্স একটু ধরায় রাখছে বা ইনডেক্স একটু হালকা পাতলা কারেকশন হয়েছে এই ২ দিন। কিন্তু আজকে একটু পজিটিভ দিছে, বাট ভলিউম আমার স্যাটিসফাইড করতেছে না। ভলিউমটা যদি এইটা সমান আসতো, এই যে আগের ভলিউমের কাছাকাছি বা ৫০০ কোটি ৫৫০ কোটি টাকার উপরেও যদি ভলিউম আসতো তাহলেও বেটার ছিল। বাট ভলিউম আস্তে, আস্তে কমতেছে। এটা একটা চিন্তার বিষয়। তবে ইনডেক্স যখন আপ মোমেন্টামে থাকে তখন এই টাইপের জিনিস যে রিটেস্টটা দেয় সেই রিটেস্টটা না হলেও হইতে পারে। কারণ এই জায়গাটাতে দেখেন, এই যে এইখানেও কিন্তু একই ধরনের সিনারিও করতেছিল এবং ভলিউমটাও বেশ কমে গিয়েছিল। তারপরে কিন্তু উপরে উঠছে। এইখানেও এরকম কিছু হইতে পারে। বাট তারপরেও আমরা একটু সতর্ক থাকবো। কেন সতর্ক থাকবো? কারণ এই জায়গাটাতে যদি একটু সেল প্রেশার আসে তাহলে ইনডেক্স হয়তোবা আমরা একটু রিট্রেসমেন্ট দেখতে পারি, সেটা ১০০ পয়েন্টের আশেপাশে। মানে এখন ইনডেক্স আছে হচ্ছে ৫,০২৮-এ। তো ইনডেক্স হয়তোবা ৪৯০০ লেভেল পর্যন্ত একটু রিট্রেসমেন্ট দিলেও দিতে পারে, আবার নাও দিতে পারে। যে এই জায়গাটাতে আপনাদেরকে বললাম যে এইরকম যদি ব্রেকআউট দিয়ে, বড় ভলিউম দিয়ে ব্রেকআউট দিয়ে যদি সে উপরে উঠে যায় আগামী দিন, মানে আগামী রবি বা সোমবারে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ইনডেক্সের যে আপ মোমেন্টামটা ছিল সেটা ঠিক থাকবে, সেটা বজায় থাকবে। বাট সেটা যদি না হয় তাহলে ইনডেক্স একটু পরিমাণ রিটেস্ট দিতে পারে। রিটেস্ট দিলে কতটুকু? এই যে ৪৯০০ লেভেল পর্যন্ত, মানে এর আশেপাশে। এই এক্স্যাক্টলি এটা হবে আমি সেটা বলছি না, এর আশেপাশেও আসলেও আসতে পারে। কারণ ইনডেক্সের বেশ ভালো ধরনের একটা উত্থান হয়েছে। মানে এইখানে ৪৬০০ লেভেল থেকে মোটামুটি ৫,০০০-এর ঘর পর্যন্ত, তার মানে ৪০০-৫০০ পয়েন্টের পর্যন্ত একটা উত্থান এইখানে দিয়ে দিয়েছে। তারপরে একটু হালকা পাতলা একটু কারেকশন দিলেও দিতে পারে। আপনাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, এই যে ইনডেক্স যে আগের লোকে ব্রেক করে নিচে আসবে সেইটা হয়তোবা নাও হইতে পারে। সেইটা আহামরি তেমন কোনো কিছু না। বাট এই রিটেস্টমেন্টটা আপনারা একটু সতর্কতার সাথে আপনারা এখন ট্রেড করেন। কারণ হচ্ছে কি, বাজারে যেহেতু ভলিউমটা কমে গেছে, ভলিউম ঠিকঠাক থাকলে আমি আশাবাদী ছিলাম যে হ্যাঁ, হয়তোবা এই কারেকশনটা নাও দিতে পারে। বাট ভলিউম যেহেতু কমে গিয়েছে সেহেতু একটু চিন্তার বিষয় আছে। ওইভাবে করে আপনারা চিন্তা করবেন। যদি এইটাকে, মানে এই যে এই ক্যান্ডেলের হাইকে, এই যে ৪২ যে পিনবার ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেলের হাইকে যদি এইভাবে বড় একটা বিগ গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে পারে, তাহলে ইনডেক্সের মোমেন্টামটা ঠিক আছে। কারেকশন দিলেও ঠিক আছে। মানে এখানে রিট্রেসমেন্ট যেটা দিবে সেটা যে মোমেন্টাম ক্ষুণ্ণ হয়ে যাবে বা মোমেন্টাম বিপরীত চলে যাবে সেইটা না। একটু রিট্রেসমেন্ট দিয়ে তারপরে আবার উঠতে পারে। বাজার এভাবেই উঠে, এইভাবেই পড়ে। যে যখন পড়ছে দেখেন একটু করে উপরে গেছে, আবার একটু করে নিচে আসছে। আবার এই জায়গাটাতে উপরে যখন গিয়েছিল তখন একটু নিচে আসছে, আবার উপরে গেছে, আবার একটু নিচে আসছে, আবার উপরে গেছে। তো আমরা এই সুইংগুলার সময় একটু সতর্কতা অবলম্বন করে ট্রেড করা উচিত এবং আমাদের স্টক সিলেকশনের ক্ষেত্রে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। তো এই মোমেন্টামে বা এই ধরনের সিচুয়েশনে আমরা কোন টাইপের স্টকে নজর রাখতে পারি? আমি এর আগে পর আপনাদেরকে বলেছি, এই টাইপের মোমেন্টামে বা লো ভলিউমে যখন একটু ভলিউম কমে যায় তখন আমরা একটু লো পেইডের দিকে একটু নজর রাখতে পারি। আজকে একটু লো পেইডের স্টকগুলো ২ দিন স্লো ছিল, এখন একটু করে মাথাচাড়া দেওয়া শুরু করেছে। তো ইনডেক্স এইখান থেকে ১০০ পয়েন্ট বা ৯০ পয়েন্ট বা ৮০ পয়েন্ট একটু কারেকশন হইলেও লো পেইডের আহামরি তেমন কোনো কিছু হবে না। আমি যেইটা এনালাইসিস করে পেয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন আমার কাছে, অনেকেই বলেছেন যে ভাই লো পেইডের কয়েকটা ওয়াচ লিস্ট দিয়েন। আমি আপনাদের সাথে আমার নিজের ওয়াচ লিস্ট থেকে
লো পেইটের কয়েকটা স্টকের ওয়াচ লিস্ট আজকে শেয়ার করব। আপনারা চাইলে আপনাদের মতো করে সেইটা সিদ্ধান্ত নেবেন। আমি আমার ওয়াচ লিস্ট শেয়ার করছি, এইটা বাই সেলের জন্য না। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা বাই সেল করে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই দায়ভার ইনভেস্টর এক্সপার্টের না। তো আপনারা আপনাদের মতো করে করবেন। যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার ওয়াচ লিস্ট থেকে কয়েকটা লো পেইডের ওয়াচ লিস্ট দিয়েন, সেহেতু আমি কয়েকটা লো পেইডের ওয়াচ লিস্ট আপনাদের সাথে শেয়ার করব। ওয়াচ লিস্ট শেয়ার করার আগে কয়েকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। দেখেন, বাজার যখন এই জায়গাটাতে ছিল, এই জায়গার পরে কিন্তু বাজারে নীতিগত সিদ্ধান্ত আসছে, তারপরে বাজার প্যানিকড হয়ে ফোর্স সেলের মধ্যে পড়ে দেন বাজার উঠছে। বাট এই জায়গাটাতে জোর করে ধরে এই যে যতটুক কারেকশন হয়েছে, এটা টেকনিক্যালি কারেকশন হয়েছে, বাট এই জায়গাটাতে জোর করে ধরে বাজারটা ফেলছে। সেটা অলরেডি আমি আপনাদেরকে বিভিন্ন পোস্টের মাধ্যমে, কয়েকটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যখন এই টাইপের নীতিগত সিদ্ধান্ত আসে বা ফান্ডামেন্টাল যখন চেঞ্জেস আসে বাজারে, তখন আমার হাতে থাকা স্টকগুলো যদি এসএল হিটও করে, আমি ওইখানে স্টপ লস নেই না, কারণ ওইটা টেকনিক্যালি আমার স্টপ লস ছিল, কিন্তু বাজারটা পড়েছে টেকনিক্যালি না। এইটা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা পার্টিকে স্বার্থ হাসিল করার জন্য, মানে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এবং তারপরে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু রিকভারি দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকের হাতে থাকে স্টক এখনো এই জায়গাটাতে যে লেভেলে ছিল, এখন যাওয়ার পর সেই লেভেলে আসে নাই, সেটাও চলে আসবে আপনাদের। সেটা নিয়েও টেনশনের কোনো কিছু নাই। বাজার ভালো আছে, বাজার একটু রিটেস্টমেন্ট দিতে পারে, সেইটা আমি আপনাদেরকে বুঝাইলাম, বাট বাজার ভালো আছে। বাজার নিয়ে আহামরি আকাশ কুসুম ভাবার কোনো দরকার নাই। আপনারা আপনাদের মতো করে স্টক সিলেকশন করে করে ট্রেড করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। হ্যাঁ, 2 দিন আগে আইটি ছিল, গতকালকে ইন্স্যুরেন্স লিডিং এ ছিল, তার আগে ইঞ্জিনিয়ারিং, তার আগে হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এইভাবে করেই এখন বাজার একটু রোলিং হবে। তবে বাজার সেক্টরাল মুভমেন্টের জন্য একটু রেডি হওয়ার চেষ্টা করছে এখন, এটা মাথায় রাখবেন। এই যে এখন যে ভলিউম, এই ভলিউমের সাথে একদমই যাই হচ্ছে লো পেইড, সাথে আরো কিছু স্টক আছে, সেই স্টকগুলো আপাতত আনছি না। এই যে রিটেস্টমেন্টটা আমি আশা করতেছি, এই রিটেস্টমেন্টটা যদি হয়ে যায় তাহলে সেই ধরনের স্টক আমরা আমলে নিতে পারি, অথবা এইটা যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমরা আমলে নিতে পারি সেটা। বাট এখন আমরা একটু লো পেইডের দিকে আমরা নজর দিলেও দিতে পারি। গত কয়েকদিন আগে আমরাও 2টা লো পেইড নিয়েছিলাম। তো ওই 2টা লো পেইড থেকে আজকে কিছু লো পেইড আমরা একটু সেল করছি, মানে 50% করে করে বিক্রি করে দিচ্ছি। মুন্নু সিরামিক আমাদের কেনা ছিল হচ্ছে 73-74 টাকা করে, আজকে মোটামুটি 82-83 টাকা করে দিয়ে দিয়েছি। বিডি অটোকার এটাও যদিও ভালো আছে এখনো, তারপরেও বাজারে যেহেতু ভলিউমটা কমে গেছে, সেহেতু আমরা আজকে একটু সেল করে, মানে 50% সেল করে একটু প্রফিট টেক করেছি। সেটা 105 থেকে 160 টাকা লেভেলে আমাদের বাইং প্রাইস ছিল, আজকে মোটামুটি 120 টাকার উপরে 50% একটু ছাড়ছি। তারপরেও এখনো ভালো পজিশনে আছে, সেটা নিয়ে আলোচনা করব, সেটা আলোচনায় আছে। আপনারা চাইলে সেই আলোচনা শুনলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো চলেন আজকের ওয়াচ লিস্টটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ওয়াচ লিস্টে সর্বপ্রথম আছে মুন্নু এগ্রো। মুন্নু এগ্রোর দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করে 2 বার ট্যাপ করছে, ট্যাপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এবং এইখানে একটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি সুইপ করে সে উপরে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, মুন্নু এগ্রো এই যে একদম হাই 422 টাকা লেভেল থেকে সে নেমে আসছিল কত, 266 টাকা। অনেকটুকু কারেকশন হয়েছে, যে এইখানে যতটুকু কারেকশন হয়েছে, যে বাজারের যে পতনটা হয়েছে, ওই পতনের মধ্যে যে কারেকশনটা হয়েছে, এই কারেকশন হওয়ার পরে একটু উপরে ওঠার চেষ্টা করছে, আবার নিচে আসছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই মুন্নু এগ্রো এখন যে সিচুয়েশনে আছে, যে পজিশনে আছে, বেশ ভালো পজিশনে আছে। এখন 321 টাকার ঘরে আছে মুন্নু এগ্রো, বেশ ভালো পজিশন। যদি আপনারা এই স্টকটা নিজেদের ওয়াচ লিস্টে রাখতে চান, বা আমি যেভাবে প্ল্যান করছি, আমি আমার ওয়াচ লিস্টে যেহেতু রেখেছি, যদি আমি এটা ট্রেড করি তাহলে এই স্টকটার প্রথম টার্গেট আমি ধরবো হচ্ছে 390 এর আশেপাশে, এবং স্টপ লস হচ্ছে 306 এর নিচে যদি ক্লোজ দেয়। অবশ্যই ক্লোজিং দিতে হবে, ক্লোজিং না দিলে হবে না। কিন্তু এই যে ক্লোজিং যদি দিয়ে দেয় 306 এর নিচে, তাহলে এই যে মোমেন্টামটা ক্রিয়েট করার চেষ্টা করতেছিল মুন্নু এগ্রো, সেই মোমেন্টামটা বিপরীতমুখী চলে যাবে। সো আপনাকে যে কোনো স্টক, সেটা লো পেইড হোক, সেটা ইন্স্যুরেন্স হোক, যে কোনো স্টক আপনাকে স্টপ লস ধরে ধরে ট্রেড করতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে বাজার আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, ইন্ডেক্স আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা। ইন্ডেক্স যদি ভালো থাকে তাহলে মোটামুটি এই ধরনের স্টক
যে ভলিউমটা হচ্ছে এই ভলিউমের সাথে সাথেও ভালো করবে। তবে ওই যে একটা কথা বলেছি যে ইন্ডেক্স যদি ১০০ পয়েন্টের মতো বা ৮০ পয়েন্টের মতো একটু রিটেস্টমেন্ট দেয় তাহলে আপনি যতটা নিচে পারেন, এই ক্যান্ডেলে কত ৩৬০ টাকার থেকে ৩২১ টাকা এর নিচে যতটুকু পাওয়া যায়, মানে এই এরিয়ার মধ্যে যত নিচে পাওয়া যায় তত নিচে সংগ্রহ করার চেষ্টা করবেন। যদি ইন্ডেক্স একটু করে কারেকশন দেয়, হ্যাঁ, আজকে আমি কিছু স্টক সেল করে একটু ক্যাশ করে রেখেছি যাতে এই টাইপের স্টক যতটা নিচে আমি পরবর্তীতে ওই রিটেস্টমেন্টে কেনার চেষ্টা করব। কারণ আমি প্রত্যেক সময় সুইং ট্রেডিং করার চেষ্টা করি। একটা সুইং হয়েছে সেই সুইং এর মধ্যে বিক্রি করে দিয়ে আবার ২-৩ দিন একটু অপেক্ষা করে যে ওই স্টকটা আরেকটু কমে কিনা, তখন আমরা ওইভাবে ট্রেড করার চেষ্টা করব। এটা নিচে আসলে তখন ধরার চেষ্টা করি। এরপর হচ্ছে বিডি অটোকার। এই যে কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে বিডি অটোকার মোটামুটি আমরা ১০৫ টাকা ৬-৭ টাকা লেভেল থেকে কিনি, যে আজকে মোটামুটি ১২০ এর উপরে 50% ছাড়ছি। তারপরেও আজকের যে ক্যান্ডেলটা দিয়েছে বেশ ভালো ক্যান্ডেল। চাইলে আমি হোল্ড করতে পারতাম। হোল্ড করতেছি এখনো, 50% বিক্রি করছি আর 50% আছে এখন আমাদের হাতে। সো আপনারা চাইলে এই স্টকটা দেখেন। এই যে ইন্ডেক্স যদি একটু কারেকশন হয়, যদি কারেকশন হয়, কারেকশন না হলে আসলে দরকার নাই এই স্টকটা। যদি উপরে চলে যায় তাহলে অলরেডি দাম বেড়ে গেছে, যেহেতু আমাদের অনেক নিচে কেনা, ১০৫ টাকা ১০৭ টাকার লেভেলে কিনা, এখন তো ১১৮ টাকার ঘরে চলে। যেহেতু দামটা একটু বেড়ে গেছে তাহলে দরকার নেই। যদি আপনারা ইন্ডেক্স যদি একটু কারেকশন দেয় বা একটু রিটেস্টমেন্ট দেয়, তখন আপনারা চাইলে এই স্টকটা এই লেভেলে, এই যে এই লেভেল ১১০, ১০৮ বা যতটুকু নিচে পাওয়া যায় ততটুকু নিচে আস্তে আস্তে সংগ্রহ করতে পারেন। তো আপনারা এভাবে করেই এই স্টকটা একটু নজরে রাখবেন এবং স্টকটার স্টপ লস হচ্ছে ১০৬ টাকার নিচে ক্লোজিং দিলে, এবং টার্গেট আপনারা রাখতে পারেন ইনিশিয়াল টার্গেট ১৫০ টাকা বা ৪৮ টাকার আশেপাশে। দেখেন স্টকটা এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে কিন্তু ঘোরার চেষ্টা করছে এবং এখানে একটা লিকুইডিটি সুইফট হয়েছে। এখন আপনারা জিজ্ঞেস করেন না যে ভাই লিকুইডিটি কি, এগুলো একটু অনলাইনে সার্চ করেন পেয়ে যাবেন। স্টকটা বেশ ভালো লুক্রেটিভ প্রাইসে আছে এবং ২ বার ইনিশিয়েটিভ নিয়েছে। সেকেন্ড টাইম আশা করি এইটা নিরাশ করবে না। তো আমি আমার মতো করে আমার ওয়াচ লিস্টে রেখেছি। আবার একটু যেহেতু আজকে একটু 50% বিক্রি করে দিয়েছি, তখন যদি আবার একটু নিচে পাই তখন আবার স্টকটা বাইব্যাক করব। সো ওই বাইব্যাকের সময় যদি আপনারা একটু বাইব্যাক করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। এই হচ্ছে বিডি অটো কারের অ্যানালাইসিস। এরপরে চলেন ৩য় নাম্বার ওয়াচ লিস্ট হচ্ছে লো পেইডের আরেকটা স্টক, সেইটা হচ্ছে সিবিও। আপনাদের খুবই জনপ্রিয় একটা স্টক। অনেকেই এটা বেশ টাইম ধরে ট্রেড করেন এবং মোটামুটি এটা খারাপ রেজাল্ট দেয় না। আমিও টুকটাক প্রফিট এইখান থেকে করেছি আগে পরে। এখন যেহেতু স্টকটা একটু কারেকশন হয়েছে, মানে মোটামুটি ধরেন ২১৫ টাকার থেকে এইখানে কারেকশন হয়ে ১৩৬ টাকা কারেকশন হয়ে গিয়েছিল এবং এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। যাওয়ার পরে একটা মোটামুটি একটা সুইং দিয়েছে। যেহেতু লো পেইড সেহেতু সুইংটা একটু ছোটও হইতে পারে, একটু বড়ও হইতে পারে। তারপরেও বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে, মানে বাজারের ভলিউমের সাথে স্টকটা বেশ ভালো পজিশনে আছে। দেখেন সিবিও যদি আপনি ট্রেড করতে চান তাহলে এই লেভেলে ট্রেড করতে পারেন। এখন যে লেভেলে আছে এই লেভেলেও খারাপ না। তবে স্টকটার স্টপ লস হবে ১৫৬ টাকার নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে এইটা যে মোমেন্টামটা এখানে ক্রিয়েট করেছে সেই মোমেন্টামটা বলবৎ থাকবে না। তখন একটু আরেকটু নিচে, মানে হয়তোবা ডাবল বটম হলেও হইতে পারে। এভাবে করে আপনাদেরকে চিন্তা করতে হবে। না হলে কিন্তু পারা যাবে না। যদি কোনো কারণে ১৫৬ টাকার নিচে আসে তাহলে এখানে ডাবল বটম বা আরেকটু নিচেও আসলেও আসতে পারে। তো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে স্টপ লসটা ট্রিগার করে আপনারা ট্রেড করতে পারেন। তো স্টকটার ১ম টার্গেট আপনারা ১৯০ টাকার ঘরে রাখতে পারেন। সেকেন্ড টার্গেট হচ্ছে ২১০-১২ টাকার ঘরে। যদি স্টকটা উপরের দিকে যায়, আমি ওইভাবে করেই এটা টার্গেট পয়েন্ট সেট করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এভাবে করে টার্গেট সেট করতে পারেন। তবে ইন্ডেক্স কি করে সেইটা একটু দেখার বিষয় আছে। ইন্ডেক্স যদি আগামীকালকে বা আগামীকাল তো না, আগামী রবিবার অথবা সোমবারে যদি একটু ইন্ডেক্স আরেকটু নিচে আসে, তখন ওই নিচে আসার সময় যতটুকু নিচে কেনা যায় এই টাইপের স্টকগুলা। সো আপনারা ওইভাবে করে করতে পারেন। অথবা এমনও হইতে পারে যে ইন্ডেক্স আগামী রবিবারেও যেটা বললাম ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে স্টকগুলো আর নিচে পাবেন না, আপনাকে একটু উপরের দামেই কিনতে হবে। সো আপনাকে ওইভাবে করে, মানে দুইটার জন্যই আপনাদেরকে একটু প্রস্তুতি রাখতে হবে। আমিও প্রস্তুতি রেখেছি, যেহেতু আজকে টুকটাক কয়েকটা স্টক বিক্রি করে আমি ক্যাশ ফ্রি করেছি। তো আমার হাতে নিজের হাতেও ক্যাশ আছে, তো আমি ওইভাবে করেই প্ল্যান করতেছি। তো আপনারা আপনাদের মতো করে ওইভাবে করে প্ল্যানটা সাজাইলে আপনাদের জন্য ভালো হবে। এর পরের স্টক হচ্ছে হাক্কানি পাল। দেখেন এই সবগুলো, এই ৪ টে স্টকের কথাই বলতেছি, ৪ টে স্টকই কিন্তু লো পেইড। অন্য কোনো স্টক তেমন কোনো কিছু আমি কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতেছি না। হ্যাঁ, গত ২ দিন আগে আমি কিন্তু
3টা স্টক নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা পোস্টের মাধ্যমে, নাভানা ফার্মা, বিসএসআর এবং বিডিথাই। ইন দ্য মিন টাইমে নাভানা ফার্মা এবং বিসএসআরই মোটামুটি একটা পজিটিভনেস দেখাচ্ছে, শুধু বিডিথাইটা একটু স্লো আছে, আশা করি সেটাও উঠে যাবে। আপনারা যে 4টা স্টকই একবারে উঠবে বা একবারেই এটা একটা রেজাল্ট দিবে এইরকম চিন্তা করবেন না। স্টকটা কেনার পরে একটু সময় দিয়ে একটু ওয়েট করবেন, হয় স্টপ লস হিট করবে, না হয় আপনার টার্গেট পয়েন্ট পর্যন্ত যাবে, অথবা ইন্ডেক্স কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে, ইন্ডেক্স কি বলার চেষ্টা করে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে একটা সিদ্ধান্ত নেবেন। যেমন মুন্নু সিরামিক আমি যখন নেই তখন 73-74 টাকা পর্যন্ত আমরা বা আমার গ্রুপ মেম্বার যারা ছিল তারা নিয়েছি এবং টার্গেট রেখেছিলাম 88 টাকা পর্যন্ত। বাট ইন দ্য মিন টাইমে রাস্তায় যেয়ে দেখি যে ইন্ডেক্স আমাকে তেমন একটা সাপোর্ট দিচ্ছে না। সো এখন আমার কি করা উচিত? এখন যতটুকু প্রফিট হয়েছে তার মধ্যে থেকে 50% প্রফিট নিয়ে নিয়েছি। ইন দ্য মিন টাইমে যদি আবার বাড়ে তাহলে ওই যে 50% আছে তাহলে আমার টার্গেট পয়েন্ট মানে 88 পর্যন্ত হিট করলে তখন আমি বাকি 50% নিয়ে এনজয় করব। বাট যদি ওই স্টকটা আবার নিচের দিকে মারে তাহলে আমি স্টকটা যদি সেল না করি আমাদের মনক্ষুণ্ণ হবে, আমরা মনে ব্যথা পাবো এবং আমাদের এই রকম সিচুয়েশনে আবার নতুন করে অপরচুনিটি খুঁজতে পারবো না। দেখেন ইন্ডেক্স যদি একটু কারেকশন হয়, যদি ওই স্টকটা আবার কারেকশন হয়ে 82-83 টাকার থেকে যদি আমি আবার 78 টাকা বা 77 টাকায় পাই, তাহলে ওই যে বাকি 50% যে বিক্রি করে দিলাম আজকে, ওই বাকি 50%টা আমরা এইখানে আবার নতুন করে বাইং অপরচুনিটি খুঁজতে পারবো। তো কিছু কিছু সিচুয়েশনে একটু সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদেরকে একটু আগাইতে হয়। সো এইটা মার্কেটে আপনাকেও আগাইতে হবে, আপনাকেও এইভাবে করে চিন্তা করতে হবে। হাক্কানি পালটাও ওইভাবে করে আপনারা চিন্তা করবেন। দেখেন হাক্কানি পালের যদি আমরা একটু দেখি, এই জায়গাটাতে একটা লিকুইডিটি ছিল, এই যে লিকুইডিটি সুইপ করে একটা সুইং দিয়েছে আবার নিচে আছে। এই যে দেখেন হাক্কানি পালের কিন্তু টার্গেট কিন্তু এই পর্যন্ত, মাঝে কিন্তু এখানে একটা সুইং দিয়েছে। এই সুইং এ যদি আপনি প্রফিট টেক করে নেন, হ্যাঁ আমি বলছি না 100% প্রফিট টেক করেন, এখানে 50% করলে আবার কিন্তু এই 50% এই সব জায়গায় কিন্তু আবার নতুন করে কেনার সুযোগ আমরা পেতে পারি। সো অনেকেই এই জায়গাগুলোতে ট্রেড করেছে, আবার নিচে আসছে আবার যাচ্ছে। হ্যাঁ এখন বলতে পারেন ভাই আপনি তো বুঝতেছেন যে এইখানে একটা সুইং দিতে পারে, শুধু 50% কেন 100% বিক্রি করে দিতে পারি। বাট অনেক ক্ষেত্রে ভাই এরকম হয় না, একটা সুইং দিয়ে উঠে যায়। সেক্ষেত্রে আফসোস করতে হয় আমাদেরকে যে এইখানে বিক্রি করলাম কেন, আর একটু উপরে গেলে তো আমরা বিক্রি করতে পারতাম। সো এই জন্যই আমি এই টেকনিকটা ইউজ করি যে 50% করে হাতে রাখি, যদি উপরে যায় তাহলে ওই 50% নিয়ে এনজয় করি, আবার যদি নিচে আসে তাহলে ওই যে 50% বিক্রি করছি ওই বিক্রি করার টাকা দিয়ে আবার নতুন করে এখানে বাইব্যাক করি এবং আমার ফাইনাল টার্গেট পর্যন্ত আমি ধরে রাখার চেষ্টা করি। তো আপনারা এইভাবে করে একটু চিন্তা করে দেখবেন, যদি স্টকটা আপনারা এই জায়গাটাতে একটু ট্রেড করার চেষ্টা করেন তাহলে স্টপ লস হচ্ছে 63 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে এটার স্টপ লস আপনাকে নিয়ে নিতে হবে। আর যদি স্টপ লস হান্ট না করে উপরের দিকে যায়, ইন্ডেক্স যদি মোটামুটি সাপোর্ট দেয় তাহলে আপনার টার্গেট এই যে 92-93 টাকা পর্যন্ত টার্গেট রাখতে পারেন। টার্গেটটা খারাপ না, কিন্তু বেশ ভালো টার্গেট। ইন দ্য মিন টাইমে যদি আবার এই রাস্তায় আসার পরে যদি আবার কোনো ধরনের সিচুয়েশন তৈরি হয়, যে এখন যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম যে ভলিউমের সাথে আমার ইন্ডেক্সের বাড়াটা সাপোর্ট করতেছে না, তো এই টাইপের সিচুয়েশন যদি আবার এরকম ক্রিয়েট হয় তখন আপনারা এই মাঝপথে যে একটা সিদ্ধান্ত নিতে পারেন 50% করে বিক্রি করে দিয়ে। তো আপনারা আপনাদের ওয়াচ লিস্টেও এই স্টকগুলো রাখতে পারেন। তবে হাক্কানি পাল বেশ ভালো টুকটাক কিন্তু একটা মুভমেন্ট দেয়, যে এই জায়গা থেকে যে 52-53 টাকার থেকে মোটামুটি এই যে 93-94 টাকা পর্যন্ত একটা মুভমেন্ট দিয়েছিল, তারপরে কিন্তু কারেকশন হয়েছে, তারপরে যে একটা করে সুইং ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সো আমাদের এই মুহূর্তে বাজারের ভলিউমের সাথে যেটা হচ্ছে সেইটা আমি লো পেজ ছাড়া অন্য কিছু দেখি না। হ্যাঁ অন্য কিছু যদি হয় সেটা ভলিউম বাড়তে হবে, মোটামুটি 500 কোটি টাকার উপরে র্যান্ডমলি ভলিউম থাকতে হবে, তাহলে আমরা অন্য কিছু একটু চিন্তা করতে পারি। মানে হচ্ছে একটু ফান্ডামেন্টাল শেয়ার বা অন্য কিছু, হ্যাঁ ইন দ্য মিন টাইমে 2-1টা শেয়ার বা ইন্স্যুরেন্স, আইটি বা অন্য কিছু মুভমেন্ট করতে পারে, তবে ভলিউম আমাকে সাপোর্ট করতে হবে। সো যে ভলিউম হচ্ছে বাজারে, আসলে বাজারের বাইরে তো আমরা কথাবার্তা বলতে পারি না, বাজারে যেরকম সিচুয়েশন হয় তখন আমাদের সেইভাবে করে সিদ্ধান্ত নিতে হয় আর কি। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা চাইলে সম্পূর্ণ পোর্টফোলিও লো পেইড না রেখে আরও কিছু স্টক আছে বা আরও কিছু সেক্টর আছে সেগুলো আপনারা টুকটুক করে রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে। সেগুলো নিয়ে অন্য একদিন আরেকটা নতুন ভিডিও আমি দিব। বাট এই মুহূর্তে যখন যেহেতু এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে বাজারে, যে বাজারে ভলিউমটা কমে গিয়েছে এবং বাজার একটু দোদুল্যমান অবস্থায় আছে, মানে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে, এই ধরনের সিচুয়েশনে আমি মনে করি লো পেইডটাই বেশি সেফ। এবং আপনাদের সাথে গতকালকে একটা পোস্টে আলোচনা করেছিলাম, বাজার যখন পড়ে তখন আমার হাতে ইন্স্যুরেন্সই ম্যাক্সিমাম ছিল এবং ওই সময়টাতে ওই 46 লেভেলে আমি ইন্স্যুরেন্স নতুন করে অ্যাভারেজ করেছি।
এবং যে টাকা দিয়ে অ্যাভারেজ করেছি সেটা আমার ইমার্জেন্সি ফান্ড ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ইমার্জেন্সি ফান্ডের টাকা মোটামুটি আজকে একটু রিলিজ করেছি, সেটা ফান্ড আমি বের করে ফেলবো। বাট সম্পূর্ণ শেয়ার বিক্রি করে নেই কিন্তু ইন্স্যুরেন্সে, সেটা আপনারা ধরে নিয়েন না। ইন্স্যুরেন্স এখনও টুকটাক আমার হাতে আছে। যে 4টা ওয়াচ লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এইটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ওয়াচ লিস্ট। আপনারা কিনে প্রফিট করলে আপনাদের প্রফিট হবে, আপনারা কিনে লস করলে লসটা আপনাদেরই হবে, এখানে আমার কোনো কিছু না। পরে আপনারা বলবেন যে ভাই আপনার স্টক যেটা দিয়েছেন সেটা কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। ভাই আমি কিন্তু স্টপ লস, টার্গেট পয়েন্ট, কোন পয়েন্টে কি, সব বিষয়ে টেকনিক্যাল বিষয় বা বাজারের কন্ডিশন বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন সিদ্ধান্ত আপনাদের। যেহেতু আমি ভিডিও বানাই, আপনারা আমার ভিডিও দেখেন, আমার কথা শুনেন, আপনাদের রিকোয়েস্টে আমি এই লো পেইডের আমার ওয়াচ লিস্ট থেকে শেয়ার করেছি। আসলে আমি যেগুলো ভিডিওতে আলোচনা করি আমি নিজে সেগুলো বেশি একটা কিনি না, বা কিনলেও 2-1টা কিনি। কিন্তু আমার আবার আরেকটা ওয়াচ লিস্ট থাকে, সেটা হচ্ছে স্পেশাল ওয়াচ লিস্ট। একটা তো প্রাইমারি ওয়াচ লিস্ট থাকে, সেই প্রাইমারি ওয়াচ লিস্ট থেকে আপনাদের সাথে এই 4টা আলোচনা করলাম। এরপরেও আমার কাছে স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু জিনিসপত্র থাকে। আপনারা যদি সেই টাইপের কোনো কিছু চান তাহলে ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করলে আশা করি আপনাদেরকে ওই ধরনের ওয়াচ লিস্ট নিয়ে আলোচনা করতে পারবো।